জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা সহ ৩ জনের বিচার শেষ। ১৩ নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের। উপদেষ্টা পরিষদের সংশোধিত শ্রম আইন ও আরোপীয় অনুমোদন। আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত সশস্ত্র বিভাগ। বাদ পড়ল ইভিএম। মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে 22 দিনের নিষেধাজ্ঞার আর একদিন বাকি। এই সময়টাতে সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ জেলেরা। এবং 50 বছরের পুরনো ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের কার্যক্রম। ঝুঁকি জেনেও কাজ করছে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন আহার মুক্তি। জুলাই আগস্টের সংগঠিত মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিচার শেষ হয়েছে। 13 নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করবেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেলের সমাপনী বক্তব্যে শেষ হয় মামলার বিচার কার্যক্রম। তিনি বলেন, হাসিনা সহ অন্যদের শাস্তি দিতে না পারলে জুলাই শহীদ ও আহতদের প্রতি অবিচার হবে। মেজবা রহমানের রিপোর্ট। দীর্ঘ প্রায় 4 মাস শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারিক কার্যক্রম শেষ হলো। বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের সমাপনী বক্তব্যে উঠে আসে হাসিনার শাসনামলে গণহত্যা ও ক্ষমতায় টিকে থাকতে ঘটানো নারকীয়তার ভয়াবহ চিত্র। এই বিচারকে প্রতিহত করার জন্য বিভিন্ন রকম ইনস্ট্রাকশন দিচ্ছেন। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, এটা না হলে জুলাই শহীদ আর আহতদের প্রতি অবিচার করা হবে। আমি বলেছি, এই অপরাধের যদি বিচার না হয়, এই আসামিরা যদি খালাস পায়, তাহলে এই ধরনের অপরাধ আগামী প্রজন্মের সামনে আরও আসবে। 5 বছরের শিশু এভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, 10 বছরের আনাস গুলিবিদ্ধ হয়ে মারা যাবে, মুগ্ধ পানি বিতরণ করতে যে মারা যাবে, আবু সাইদ প্রতিবাদ করতে যে বুক চিতিয়ে বুকে রক্ত রাজপথে ঢেলে দেবে। সুতরাং এইগুলো ভবিষ্যৎ প্রজন্মেরকে রক্ষা করার জন্য এই ন্যায় বিচার অনেক বেশি জরুরি। জুলাই আন্দোলনে 36 দিনে শেখ হাসিনা সহ অভিযুক্তরা রাজধানী ও আশেপাশের এলাকায় হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ একাধিক মানবতা বিরোধী অপরাধে সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি, এটা হিমালয়ের মতো দৃঢ়, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেড অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন, তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে। তবে এইসব অভিযোগ অস্বীকার করেন স্টেট ডিফেন্স আমির হোসেন। তার দাবি, হাসিনা সহ অন্যরা ক্ষমা পাওয়ার যোগ্য। আমি মনে করি যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সক্ষম হন নাই, সেহেতু আমার আসামিরা খালাস পাবে। আগামী 13 নভেম্বর এই মামলায় রায়ের দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের পরবর্তী শুনানি আগামী 28 অক্টোবর। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চে তৃতীয় দিনের শুনানি হয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও চতুর্দশ জাতীয় নির্বাচন থেকে তা কার্যকর চেয়ে আপিল বিভাগে শুনানি শেষ করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী। আগামী সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিও সংশোধনীর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদ। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার ঠেকাতে না ভোট ফিরিয়ে আনা ও ইভিএম বাতিল সহ একাধিক গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়েছে বলে জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। একই সঙ্গে শ্রম আইন সহ আরও 2টি আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথাও জানান তিনি। বিস্তারিত এসইউ সেলিমের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে শ্রম আইন সহ 2টি আইনের চূড়ান্ত অনুমোদন ও গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।
পরে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। নির্বাচন সামনে রেখে আরপিও সংশোধনের বিষয়গুলো তুলে ধরেন তিনি। 2014 সনের ভুয়া ইলেকশনের স্মৃতি নিশ্চয় মনে আছে। 153টা না 54টা আসনে একজন প্রার্থী ছিল, সাধারণ নির্বাচন ছিল। এই ধরনের নির্বাচন যেন না হয়, একজন প্রার্থী থাকলে সেখানে যারা ভোটার আছে তারা না ভোট দিতে পারবে। জোটের অংশ হলেও দলের যে প্রতীক সেটাতে ইলেকশন করতে হবে। আমাদের যারা প্রবাসী আছেন ওনারা পোস্টাল ব্যালটে ভোট দিবেন, ইলেকশন কার্যক্রমে যারা নিয়োজিত থাকবেন তারাও পোস্টাল ব্যালটে ভোট দিবেন। ভোট কাউন্টিং এর জায়গাতে মিডিয়ার প্রেজেন্স, মিডিয়া থাকতে পারবে সেটার বিধান করা হয়েছে। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট সচিবালয় আইন ও দুদক আইনের সংশোধনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন আইন উপদেষ্টা। অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আরেকটা যে আইন যেটা আপনার নীতিগতভাবে অনুমোদন হয়েছে সেটা হচ্ছে দুদক অর্ডিন্যান্স। আর থার্ড যেটা আইন আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ। এ সময় বিদেশি সংস্থার মাধ্যমে বিমানবন্দরের কার্গোতে আগুনের ঘটনা তদন্ত করার বিষয়ে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফায়ারটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা স্কটল্যান্ড ইয়ার্ড, তারপরে অস্ট্রেলিয়া, চায়না, টার্কিশ গভর্নমেন্টের সাথে আমরা অ্যাপ্রোচ করেছি আগুনটা কিভাবে ঘটলো সেটা নির্ণয় করার জন্য। সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তাতে জেলার রামগতি, নাসিরগঞ্জ ও রায়পুর সহ সব এলাকায় সরকারি সহায়তা না পেয়ে অভাবী দিন কাটছে জেলেদের। যদিও নিষেধাজ্ঞার আগেই খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান জেলার মৎস্য কর্মকর্তা। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন জানাচ্ছেন তাসির দারিন। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই সময়টাতে সহায়তার চাল পাচ্ছেন না লক্ষ্মীপুরের জেলেরা। ফলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় ধার দেনা করে সংসার চালানোয় হতাশ তারা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তাদের জন্য চাল সহ খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পায়নি। সরকার অভিযান দিচ্ছে, আমরা অভিযান মানছি। এখনো আমাদের যে প্রাপ্য বরাদ্দটা এটা আমরা পাইতেছি। প্রায় চালটা দরকার ছিল আমাকে, এখন অভিযানের মধ্যে চালটা দেওয়ান, এখনো চালটা আমরা পাই নাই। আমরা নদীর নামে গেলে আমার চালের কোনো দরকার নাই। আমরা কিছুই পাই নাই। যদিও এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, নিষেধাজ্ঞার আগেই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খুব শীঘ্রই সদর উপজেলার জেলে সহ শতভাগ জেলেকে চাল বিতরণ সম্পন্ন করা হবে। 44,167 জেলে পরিবারের জন্য আমরা 25 কেজি করে বিজিএফ চাল সহায়তা পেয়েছি। পুরো জেলার জন্য আমরা 1,104 মেট্রিক টন। 8 জেলে আছে আমাদের পুরো জেলায়, এটা 44,000। তো সেক্ষেত্রে আমরা আরো বিজে পেয়েছি বেশি। তো সেখানে কোনো জাল প্রকৃত জেলে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ইলিশ ধরার নিষেধাজ্ঞার ওপর এই সময় শুধু চাল নয়, নগদ অর্থ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ চান জেলেরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। 50 বছরের পুরনো ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের কার্যক্রম। দেয়ালে ফাটল সহ ভবনের বিভিন্ন জায়গায় খসে পড়েছে ছাদের পলেস্তরা, নেই সীমানা প্রাচীরও। এ অবস্থায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে কাজ করছেন বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। তবে সংস্কার কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। সোহেল রানার প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 দশক আগে নির্মিত ভবনে চলছে আদালতের কার্যক্রম। দেওয়ালে ফাটল সহ ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মচারীরা। প্লাস্টারগুলো ছিল সেগুলো ভেঙে মাঝে মাঝে পড়ছে, এতে করে বড় ধরনের একটা বিপদ হতে পারে আমরা আশঙ্কা করছি। দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে যে কাজটা,
এটা আমাদের অতটুকু ভালো করে আমরা করতে পারছি না। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছি না, আমরা এর আশু প্রতিকার চাই। বারবার আবেদন করা হলেও নতুন ভবন নির্মাণ বা সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। লয়াররা বসতে পারে না, জনগণ তো আছেই, তাদের কোনো জায়গা হয় না, মহড়ারা দাঁড়ায় থাকে বা বাইরে থাকে। সুতরাং এই বিল্ডিং আসলে এখন আর চলে না। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে ছাদটা ধসে পড়ছে, যখন তখন মাথার উপর পড়তে পারে। আমরা চাই যেন এটা দ্রুত একটা বিল্ডিং করা হয়, করলে আমরা স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবো। আমরা এটা মেরামত চাই, আগামীতে যাতে যারা এখানে থাকবে যাতে সুস্থভাবে বসবাস করতে পারে। আপাতত নতুন কোনো ভবন নির্মাণের প্রস্তাবনা নেই, তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। প্রাথমিক হলো মেরামত কাজ চলমান, নতুন কোনো ওখানে কাজের কোনো আপাতত নাই আর কি, চিন্তা ভাবনা নাই আর কি। তবে প্রস্তাব একটা দেওয়া আছে, এটা অনুমোদন পাওয়া গেলে তখন হয়তো বা কাজ হাতে নেওয়া সম্ভব হবে। জীবনের ঝুঁকি এড়াতে নতুন ভবন নির্মাণ কিংবা সংস্কারে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। বাজারে আগাম শীতকালীন সবজির সরবরাহ শুরু হলেও স্বস্তি নেই দামে। পাইকারি বাজারের দাম বেশি হওয়ায় খুচরা বাজারের দাম এখনও চড়া। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে ৮০ টাকার মধ্যে। এদিকে মাছ মাংসের বাজারেও সন্তুষ্টি নেই, তবে কিছুটা কমেছে ডিম ও চালের দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ ঘাটতি এ পর্যন্ত বাজার মনিটরিং না থাকার কারণেই বাড়ছে দাম। দর্শক, রাজধানীর ১ নম্বর কাঁচা বাজার থেকে বাজার দর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী উষা ফেরদৌস। ফেরদৌস, একে তো ছুটির দিন আজ, তার মধ্যে নতুন নতুন সবজিগুলো কাঁচা বাজারে আসতে শুরু করেছে। সব মিলিয়ে বাজারের যে দরটা সেটা জানাবেন আমাদের। নতুন যে সবজি সেটি এখনো পুরোপুরি আসে নাই, মানে আপনি যেটি বলেছেন যে নতুন সবজি, কারণ হচ্ছে এইবার বর্ষা একটু দেরিতে হওয়ার কারণে মানে এখনো কিছু কিছু জায়গায় পানি জমে আছে, এর জন্য হচ্ছে আসলে শীতের যেই সবজিগুলো সেগুলো এখনো বাজারে আসেনি এবং সেটি আসতে আরও 15 দিন সময় লাগতে পারে। আমি যদি আপনাকে বাজারের যেই সবজিগুলো দেখানোর চেষ্টা করি, যেমন হচ্ছে আপনার এখনো হচ্ছে যেই বেগুনের যে দাম সেটি হচ্ছে 150 থেকে 180 এই দামের মধ্যেই আছে এবং হচ্ছে পটল ঢেঁড়স যেগুলো আছে সেগুলি 80 থেকে 60 টাকার মধ্যেই বেশিরভাগ সবজি, এবং হচ্ছে ছোট যে লাউ সেগুলো হচ্ছে 100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং যেই সিম শীতের যেই সিম বাজারে আছে সেটি হচ্ছে 120 150 এর মধ্যে বিক্রি হচ্ছে এবং বিক্রেতারা বলেছে যে শীঘ্রই এর দাম কমবে না, কারণ হচ্ছে আমরা যেটি দেখছি যে গত 3 মাস ধরেই হচ্ছে সবজি দাম ঊর্ধ্বগতি এবং হচ্ছে এই সবজি আরও হচ্ছে 2 সপ্তাহের মধ্যেও কমবে এরকম কোনো সুনির্দিষ্ট সম্ভাবনা নেই, কারণ বিক্রেতারা বলছে যে শীতের সবজিগুলো এবার বাজারে আসতে আরও সময় লাগবে। আবার আপনাকে যদি ওই যে চালের বাজারের কথা বলি, সেটা হচ্ছে চালের দাম এখন কিছুটা নিম্নমুখী আছে, কারণ হচ্ছে বাজারে হয়তো আস্তে আস্তে নতুন চাল আসতে শুরু করেছে এবং যে আমদানি হয়েছে সেগুলো হচ্ছে কারণে বাজারে চালের দাম অনেকটা স্থিতিশীল। এছাড়া হচ্ছে ডিমের দাম গত সপ্তাহে 10 টাকা বেড়েছে, সেটা কমেছে এবং আর ব্রয়লার মুরগি তারপরে হচ্ছে যে সোনালী মুরগি সেগুলো হচ্ছে গত সপ্তাহে যা ছিল এখনও তাই আছে। তবে হচ্ছে বিক্রেতারা যেটি বলছে যে যদি মধ্যস্বত্বভোগী যে দৌরাত্ম্য সেটি যদি কমানো যায় তাহলে হচ্ছে বাজার হয়তো অনেকটা স্থিতিশীল থাকবে। উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত আসতে আসলে 3-4 হাত বদল হয়। এই যেই সিন্ডিকেটের যেই দৌরাত্ম্য সেটি যদি কমানো যায় তাহলে হয়তো বাজার অনেকটাই স্থিতিশীল থাকবে এবং এই জায়গাটিতে হতে সরকারের মনিটরিংটা বাড়ানোর জন্য বারবার হচ্ছে ক্রেতাদের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। তো মুক্তি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফেরদৌস, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে পাগলাবাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে সহ 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 10 জন। ভোর 5:30টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি সেজুতি ট্রাভেল যাত্রীবাহী এসি বাস সুনামগঞ্জ আসার পথে
পাগলা এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে গিয়ে হতাহতের ঘটনাটি ঘটে। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহত এবং আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জয়কলস হাইওয়ে থানা পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে 4 জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 803 জন। চলতি বছর ডেঙ্গুতে 259 জন মারা গেছেন এবং আক্রান্ত হয়েছেন 63,170 জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 24 ঘন্টায় আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরে 285 জন, ঢাকা বিভাগে 147, বরিশালে 112, চট্টগ্রামে 97, খুলনায় 49, রাজশাহীতে 37, ময়মনসিংহে 49, রংপুরে 17 ও সিলেট বিভাগে 10 জন ভর্তি হয়েছেন। আইকিউ এয়ারের বাতাসের মানসূচকে 158 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় 6ষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের। আজ সকাল 7:45টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারক সংস্থা আইকিউ এয়ার থেকে এই তথ্য নেওয়া হয়েছে। তথ্যে দেখা যায় দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর 335। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর মানের স্কোর 229। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর 183 স্কোর নিয়ে। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং 164 স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে কুয়েতের কুয়েত সিটি। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। লালমনিরহাটের মেডিকেল মোড় এলাকায় কৃত্রিম সার সংকট নিরসন ও ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও সার বিতরণ করেছে কৃষি বিভাগ। উপজেলা পরিষদ দিবস উপলক্ষে উপজেলা পরিষদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে সুনামগঞ্জে গণমিছিল ও সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের নাগরপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত এমপি প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর মাধবদীতে চরভাসানিয়া পাচানি এলাকায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় পাইকারচর ইউনিয়নে সন্ত্রাসী হামলায় অভিযুক্তদের গ্রেপ্তারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী। ফরিদপুরে আদালতের রায় কার্যকরের পরও জমি দখল আতঙ্কে সংবাদ সম্মেলন করেছে ক্রেতা পরিবার। গাইবান্ধা সরকারি কলেজে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে গাইবান্ধা কলেজ শাখা ছাত্র শিবিরের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাদারীপুরে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। নারায়ণগঞ্জে 300 শয্যা বিশিষ্ট হাসপাতালে রোগীদের ডেঙ্গু ও চিকুনগুনিয়া শনাক্তের পরীক্ষায় 1200 কিট ও মশক নিধনে ওষুধ বিতরণ করেন আবু জাফর আহমেদ বাবুল। চট্টগ্রামের মিরসরাইয়ের বারোয়ারহাট কলেজের আয়োজনে সংবর্ধনা, বই বিতরণ, হুইলচেয়ার বিতরণ, আর্থিক সহায়তা প্রদান ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাজা থেকে খালাস প্রাপ্তি উপলক্ষে সাতক্ষীরার হোটেল টাইগার প্লাসের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভা জাকের পার্টির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি ও স্থিতিশীলতার আহ্বানে জনসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির রাজাপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে মিথ্যা মামলায় ফাঁসানো মোহাম্মদ নুরুল ইসলাম খলিফার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কাশিমপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা।
নারী সংবাদকর্মী স্বর্ণময়ীর আত্মহত্যা প্ররোচনায় দায়ীদের শাস্তি ও কর্মস্থলে নারীদের নিরাপত্তার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মী। দায়ীদের দ্রুত শাস্তির দাবি জানান তারা। আফরিন পপি, মোহনা সংবাদ। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে 3 দলের পরস্পর বিরোধী অবস্থানে সরকার চাপে, জোটের প্রার্থীকেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, জুলাই জাতীয় শরৎ বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে আটকে আছে সুপারিশ। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে জোটে থাকলেও লড়তে হবে দলের প্রতীকে, মাঠে অবিকৃত লবণ 8 লাখ টন, তবু আমদানির চেষ্টা, 19 মাস পরে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ। সমকাল শিরোনাম করেছে রাজনৈতিক সংঘাতে দেশে 1,59,000 মানুষ বাস্তুচ্যুত, নিজেদের হাতে গড়া স্বপ্নের গ্রাম। উপদেষ্টার পক্ষপাত নিয়ে কোন দলের কি অবস্থান? বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে হঠাৎ বিতর্কে উপদেষ্টারা, ডিসেম্বরে ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, পলাতকরা প্রার্থী নন, থাকছে না ভোট। যুগান্তর শিরোনাম করেছে সরকারের নিরপেক্ষতা নিয়ে 3 দলের প্রশ্ন, ভোটের আগে বাড়ছে উত্তাপ। উপদেষ্টা পরিষদের সংশোধিত আরপিও অনুমোদন, পলাতকরা নির্বাচনে অংশ নিতে পারবে না। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় হতে পারে নভেম্বরে। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে এলায়েন্স ক্যান্ডিডেটস মাস্ট ইউজ দেয়ার ওন পার্টি সিম্বলস, ACC may get power to probe Bangladeshis abroad, government to ease labor union requirement. এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই হত্যাযোগ্য মামলায় হাসিনা সহ 3 জনের বিচার শেষ, 13 নভেম্বর রায়ের তারিখ নির্ধারণ, আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি অ্যাটর্নি জেনারেলের। উপদেষ্টা পরিষদের সংশোধিত শ্রম আইন ও আরপিও অনুমোদন, আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত সশস্ত্র বিভাগ, বাদ পড়ল ইভিএম। মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে 22 দিনের নিষেধাজ্ঞার আর 1 দিন বাকি, এই সময়টাতে সরকারি সহায়তা না পাওয়ায় হতাশ জেলেরা। এবং 50 বছরের পুরনো ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের কার্যক্রম, ঝুঁকি যেন কাজ করছে বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।